12 মার্চ 2018 বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঙ্গারে পার্ক করা বোম্বার্ডিয়ার -8Q400 মডেলের ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেন। এটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। 2001 সাল থেকে যাত্রী পরিবহন করে আসা প্লেনটির এবারের গন্তব্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর। ফ্লাইটটির নাম দেয়া হয়েছে BS-211। ঘড়িতে তখন দুপুর 12টা 21 মিনিট। রানওয়ে থেকে টেক অফ করল ফ্লাইট BS-211। সবকিছু ঠিকঠাক। ফ্লাইটের যাত্রীরা বেশ খোশ মেজাজে যাত্রা উপভোগ করছে। ফ্লাইটের 4 ক্রু সহ যাত্রী ছিলেন 71 জন। প্লেন চালাচ্ছিলেন 52 বছর বয়সী ক্যাপ্টেন আবিদ সুলতান। ঝুলিতে আছে 22 বছরের বিমান উড়ানোর অভিজ্ঞতা। পাইলট হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীতেও। ইউএস বাংলার বিমান চালাচ্ছেন 2015 সাল থেকে। তিনি একজন প্রশিক্ষকও বটে। ঢাকা থেকে কাঠমান্ডুতে 112-এরও বেশি গেছেন বিমান চালিয়ে। তাই 90 মিনিটের ছোট্ট এই ফ্লাইট বলতে গেলে তার কাছে ছিল মামুলি ব্যাপার। একটা কথা আগেই জানিয়ে রাখি, ক্যাপ্টেন আবিদ সুলতান নেপালে যাওয়ার আগেই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু তা অ্যাকসেপ্ট না হওয়ায় এই ফ্লাইটটি পরিচালনা করতে হচ্ছে তাকেই। ইউএস বাংলার এই ফ্লাইটে পাইলট আবিদ সুলতানের সাথে ছিলেন ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ। তার বয়স 25 বছর। ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম নারী পাইলট তিনি। 390 ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা থাকলেও নেপালে এটি তার প্রথম ফ্লাইট। সে যাই হোক, ফ্লাইট 211 বেশ ভালোভাবেই নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে 13,000 ফুট থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে প্লেনটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে ফ্লাইটটিকে বিমানবন্দরের 02 নাম্বার রানওয়েতে ল্যান্ড করার ক্লিয়ারেন্স দেয়। You are given landing clearance to runway 02. নির্দেশনা পেয়ে ল্যান্ডিংয়ের জন্য অটো পাইলট মোড অন করেন ক্যাপ্টেন আবিদ সুলতান। Runway 20 clear left. দক্ষিণ দিক থেকে 02 নাম্বার রানওয়েতে ল্যান্ড করার আগেই বিমানটি বাম দিকে সরে যায়। তবে কি অটো পাইলট মোড ঠিকমতো কাজ করেনি, নাকি প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটি ছিল? এসব প্রশ্নের উত্তর খোঁজারও তখন সময় ছিল না। এমন সময় পাইলটকে বলতে শোনা যায় তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন না। Alaska 211, confirm you have runway in sight? ততক্ষণে প্লেনটি রানওয়ের উপর দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে আবারও সুপারভাইজারের কল। সুপারভাইজার ফ্লাইট 211-কে বাম দিকে টার্ন করিয়ে উত্তর দিক থেকে রানওয়ে 20-তে ল্যান্ড করার ক্লিয়ারেন্স দেন। Sir, we would like to land on 20. Okay, runway 20 clear to land with 270 degrees 6 knots. 260, complete to land. কিন্তু প্লেনটি টার্ন নিয়ে 20-তে ল্যান্ড করার পরিবর্তে ল্যান্ডিং লাইন থেকে সরে যাচ্ছিল। কন্ট্রোল রুম থেকে বারবার সতর্ক করা হয় ফ্লাইট 211-কে। ওপাশ থেকে পাইলটের বক্তব্য ছিল তারা রানওয়ে দেখতে পাচ্ছেন না। তখন রীতিমতো তোলপাড় শুরু হয় কন্ট্রোল রুমে। 211, confirm you have runway in sight? Negative, sir. কিছু সময় পর কো পাইলট পৃথুলা কন্ট্রোল রুমকে জানান রানওয়ে দেখতে পাওয়ার কথা। Sir, runway. কন্ট্রোল রুম থেকেও ক্লিয়ারেন্স দেওয়া হয়, কিন্তু পাইলট যে রানওয়েতে প্লেনটি ল্যান্ড করাতে যাচ্ছেন সেটি ছিল আসলে ট্যাক্সিওয়ে। বিষয়টি বুঝতে পেরে একেবারে শেষ মুহূর্তে কন্ট্রোল রুম থেকে পাইলটকে ল্যান্ড করাতে নিষেধ করা হচ্ছিল, কিন্তু তখন হাতে পর্যাপ্ত আর সময় ছিল না। কন্ট্রোল টাওয়ারের গা ঘেঁষে উড়ে যায় বিমানটি। তখন চেষ্টা করেও প্লেনটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি পাইলট। 20 রানওয়ে থেকে 440 মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। মাটি স্পর্শ করার মাত্র 6 সেকেন্ডের মাথায় প্লেনে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় পাইলট, কো পাইলট সহ মারা যায় 51 জন। বেঁচে ফিরেছেন মাত্র 20 জন। তাদের মধ্যে নেপাল, বাংলাদেশ এবং
কানাডার নাগরিক ছিলেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এই দুর্ঘটনা ছিল 1992 সালের পর নেপালের সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে গঠন করা হয় তদন্ত কমিটি। দুর্ঘটনার জন্য নেপালের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে পাইলটকে বেশি দায়ী করে। বলা হয়, পাইলট মানসিক চাপের মধ্যে ছিলেন, নিয়ম না মেনে ককপিটে বসে সিগারেট খাচ্ছিলেন, বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশনা না মেনে বিমানটিকে অবতরণ করিয়েছেন। এসব অভিযোগ আসলে কি সত্যি? নেপালের এই তদন্ত রিপোর্ট নিয়ে অন্য কথা বলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। তাদের বক্তব্য, পাইলটকে একতরফা দায়ী করা হয়েছে এই রিপোর্টে, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের যে ত্রুটি ছিল সেগুলো উঠে আসেনি এখানে। বাংলাদেশের পক্ষ থেকে এই তদন্ত কমিটিতে থাকা ক্যাপ্টেন সালাউদ্দিন রহমতুল্লাহ তো সরাসরি প্রেস কনফারেন্সেই বলে ফেলেছেন, একজন পাইলট ভুল করতেই পারে। পাইলটের ভুল শুধরানোর জন্য উড়োজাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, তারা সার্বক্ষণিক তদারকি করে, কিন্তু নেপালের নিয়ন্ত্রণ কেন্দ্র পাইলটের ভুল শুধরানোর জন্য কোনো ভূমিকাই পালন করেনি। পরস্পরের দোষারোপের মধ্যেই আটকে যায় এই দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনের চেষ্টা। নেপালের তদন্ত কমিটির রিপোর্টের পর এ নিয়ে আর কোনো তদন্ত হয়নি, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। 2018 সালে দুর্ঘটনায় বিধ্বস্ত প্লেনের জন্য বিমা কোম্পানির কাছ থেকে $7.5 মিলিয়ন ক্ষতিপূরণ পায় ইউএস বাংলা। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও ক্ষতিপূরণ পায় আহত ও নিহত যাত্রীদের পরিবার। সময় অনেক পেরিয়ে গেলেও সেই দিনের দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারেনি রেজওয়ানুল হক, ইমরানা কবির, কবির হোসেন, মেহেদি হাসান, শাহরিন আহমেদ সহ প্রাণে বেঁচে যাওয়া অন্যরা। যে যাই বলুক, হিমালয় কন্যা খ্যাত নেপালের একের পর এক প্লেন দুর্ঘটনার দায়ী কি ইশারা করে? ইউএস বাংলার ক্ষেত্রে না হয় পাইলটের দোষ মেনে নিলাম, কয়েক বছর পরপর এমন সব মর্মান্তিক দুর্ঘটনায় কতটুকু সচেতন হয়েছে নেপাল? পাহাড়ি দুর্গম এলাকা আর বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে বারবার নেপাল পার পেয়ে যাচ্ছে না তো? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। পরিসংখ্যান বলছে, দেশে বিদেশে বাংলাদেশে যাত্রীবাহী প্লেন দুর্ঘটনা অন্তত 35টি। প্রথম বড় দুর্ঘটনা ঘটেছিল 1984 সালের, সেটি ছিল ঢাকায়। বাংলাদেশ বিমানের ওই দুর্ঘটনায় প্রাণ হারায় 45 জন আরোহী। ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের এই দুইটি দুর্ঘটনা ছাড়া আর কোনো বাংলাদেশি যাত্রীবাহী প্লেনে প্রাণহানির ঘটনা ঘটেনি। প্লেন দুর্ঘটনায় মানুষের বাঁচার চান্স নেই বললেই চলে, তারপরও কিছু কিছু ঘটনা এতটাই অবাক করা যা অনেক সময় সিনেমার গল্পকেও হার মানায়। এমন একটা ঘটনা ঘটেছিল 1972 সালের 13 অক্টোবর। 40 জন যাত্রী এবং 5 জন ক্রু নিয়ে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও থেকে রওনা হয়েছিল চার্টার্ড প্লেন উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571, গন্তব্য চিলির রাজধানী সান্তিয়াগো। উড্ডয়নের কিছু সময় পরই প্লেনটি আন্দিজ পর্বতে ভেঙে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছিল 72 দিন পর। খেয়ে না খেয়ে -30 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে বেঁচেছিলেন তারা, অথচ গোটা বিশ্বই ধরে নিয়েছিল আন্দিজ পর্বতে বিমান ভেঙে পড়ায় তারা কেউই হয়তো আর বেঁচে নেই। এমন সব প্লেন দুর্ঘটনা নিয়ে প্রচুর জনপ্রিয় মুভি সিরিজও হয়েছে। একবিংশ শতাব্দীর সবচেয়ে সম্ভাবনাময় সিরিজ বলা হয় লস্ট সিরিজকে। এটিও বিমান দুর্ঘটনা নিয়ে বানানো। বোঝাই যাচ্ছে বিমান দুর্ঘটনা মানুষকে ভীষণভাবে নাড়া দেয়, কিন্তু সত্যিকারের বিমান দুর্ঘটনা যে কতটা ভয়াবহ হতে পারে তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা আন্দাজ করতে পেরেছেন। অনেক ক্ষেত্রে তা সিনেমার চেয়েও বেশি নাটকীয় ও মর্মান্তিক হয়ে ওঠে। মনে রাখবেন, বিমানে উঠে বসার পর আমাদের হাতে তেমন কিছুই করার থাকে না, তাই বিমানের টিকিট কাটার আগে অন্তত বিমান কোম্পানিটির যাবতীয় রেকর্ড রিভিউ চেক করে নিয়ে আরও একটু সচেতন আমরা থাকতেই পারি। আর কোনো জীবন ঝরে না পড়ুক অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।